মা তুমি খাচ্ছ না কেন? জাহানাকে মন মরা করতে দেখে উজান বলল। জাহানার ধ্যান ফেরে, তিনি চোখের পানি মুছে আবার খাবারে মনোযোগ দেন। খাবার খেতে খেতে তিনি সতোক্তি করেন। যুবু এতটা বিয়াদবভাবে ভাবতেও পারেনি। ও কিভাবে নিজের বাবার গায়ে হাত তুললো। বলতে গিয়ে তিনি কেঁদে ফেলেন। উজান এসে তার মায়ের কাঁধ জড়িয়ে ধরল। জাহানা ছেলেকে ধরে ঝরঝর করে কেঁদে দিলেন। কিরণের রুমের সামনে দাঁড়িয়ে আছে। এই সময় ভিতরে গিয়ে সাক্ষাৎ করবে কিনা ভাবছে। এখন তাদের মাঝে ঢুকতে ইচ্ছা হলো না, তাই প্রস্থানের জন্য পা বাড়ালো। তখন মাহিন কিরণকে দেখে ডেকে উঠলেন। কে তুমি? উজান তার মাকে ছেড়ে দরজার দিকে তাকায়, দেখে কিরণের জামার একাংশ দেখা যাচ্ছে। সে কিরণকে বলে, কিরণ ভেতরে আসো। কিরণ ধীর পায়ে ভিতরে আসে, সালাম দেয় তাদের। জাহানার মনে হলো এই মেয়েটাকে দেখেছে কোথাও। তার মনে পড়ছে জাভান তাদেরকে দেখিয়েছিল এই মেয়েটাকে, সে নাকি একে ভালোবাসে। এই মেয়েটার জন্য তো জাভান তাদের সাথে খারাপ ব্যবহার করেছিল। উজান তার মায়ের চোখের ভাষা পড়ে ফেললো চকিতেই। মা যাতে কিরণের সম্পর্কে কোনো নেগেটিভ ধারণা না রাখে, তাই সে বলল, মা ও কিরণ জাওয়ানের এক্স। এখন জাওয়ান তোমাদের সাথে যে ব্যবহারটা করেছে, কিরণের সাথে তার চেয়ে দ্বিগুণ বাজে ব্যবহার করেছিল। কথাটা অবিশ্বাস করলেন না মাহিন ও জাহানা। যেখানে যুব বাবা মায়ের সাথে দুর্ব্যবহার করতে পারে, সেখানে কিরণ তো বাহিরের মেয়ে। জাহানা দীর্ঘশ্বাস ত্যাগ করলেন। এখন আর তার কিরণের প্রতি কোনো ক্ষোভ নেই। শুধু শুধু খুব পোষে লাভ কি? মাহিন বলল, ও এখানে কেন? কয়েকদিন আগে ও অ্যাক্সিডেন্ট করেছে, আপাতত কোথাও উঠতে পারছে না, তাই এখানে নিয়ে এসেছি। উজান চোখের ইশারায় কিরণকে তার মায়ের পাশে বসতে বলল। কিরণও ভদ্র মেয়ের মতন বসলো। উজান জাহানার হাত ধরে বলল, মা যা হয়েছে ভুলে যাও এখন। জাওয়ানের মাথা আপাতত ঠিক নেই, যখন নিজের ভুল বুঝবে তখন ঠিকই এসে ক্ষমা চেয়ে নেবে। জাহানার মনে হয় না জাওয়ান এমনটা করবে। জাওয়ান এমন ছেলেই না। আমি ওকে কখনো ক্ষমা করব না। এভাবে বলো না মা, তোমার ছেলে, সন্তানরা ভুল করবেই। তুমি আর বাবা যদি মুখ ফিরিয়ে নাও, তাহলে ও কার কাছে যাবে বলো? ও ক্ষমা চাইতেই হবে। তুমি প্লিজ জুবকে ক্ষমা করে দাও মা। উজান আরও কিছু বলে মাকে আশ্বস্ত করলো। তারপর তাদের বিশ্রাম করতে দিয়ে কিরণকে নিয়ে বেরিয়ে গেল। দুপুরে সবাই খাবার টেবিলে বসলো। মমতাজ চলে যাবেন বিকেলে। তিনি এখনও কিরণকে খোঁচাচ্ছেন উত্তর দেওয়ার জন্য। কিরণ উত্তর দেয়নি। সে আরও ভেবে জানাবে। উজান দ্বিধাবোধকে দূরে ঠেলে সবার সাথে বসলো। কিরণ আর উজান মিলেমিশ করে খাবার সবার পাতে তুলে দিচ্ছে। এর মধ্যে মমতাজ জাহানার সাথে ভাব জমিয়ে ফেলেছেন। খাবার পর্ব শেষে কলিং বেল বেজে ওঠে। উজান গিয়ে দরজা খুলে দেয়। দরজা খোলার সঙ্গে সঙ্গে একটা বোতল উজানের পায়ের সামনে এসে ভেঙে পড়ে। উজান সাইডে সরে দাঁড়ায়। জাভান নিয়ন্ত্রণহীন পায়ে তার সামনে এসে দাঁড়ায়। উসখুস চুল ছড়িয়ে আছে সারা কপালে। জাভানকে দেখে সবাই চমকে যায়। উজান জাভানকে ভিতরে আসতে দেয়। জাভান এসে সোফায় থাম করে বসে পড়ে। জাহানা ভাবেন তার ছেলে ক্ষমা চাইতে এসেছে, কিন্তু তা ভুল প্রমাণিত হলো যখন সে তার বাবা মাকে দেখে উজানকে উদ্দেশ্য করে বলল, আমি জানতাম মম ড্যাড এখানে আসবে। তুই এনেছিস তাই না? মম ড্যাডকে এখন আমার থেকে কেড়ে নিতে চাইছিস, তাই তো? জাভানের কণ্ঠ চড়ানো। সে যে মাতাল তাকে দেখেই বোঝা যাচ্ছে। উজান হাত ভাঁজ করে দাঁড়িয়েছিল। জাভানের কথা শুনে বলল, আমি কাউকে কেড়ে নিইনি, তুই ভুল করছিস, এখন ক্ষমা চাইবি। জাভান বিদ্রুপ করে বলে, এই জাওয়ান কখনো ভুল করে না, যা করে একদম ঠিক করে। জাওয়ান? মহিন থমকে উঠল। এই পোড়া চুপ, একদম চুপ। সে ঠোঁটের কাছে আঙুল নিয়ে মহিনকে চুপ করতে বললেন। জাহানা হতবাক। জাভানের সাহস কত! জাওয়ান, দিন দিন অসভ্য হচ্ছিস তুই। উজান বলে ওঠে, আমি সভ্য নাকি অসভ্য তা নিয়ে তোর মাথা না ঘামালেও চলবে। মহিন বসেছিল চেয়ারে। জাভান মহিনের হাতে ব্যান্ডেজ থেকে আফসোসের ভান করে বলল, আহারে, ওই বুড়াটার কি অবস্থা হয়েছে! আমার তো ইচ্ছে ছিল একদম বসিয়ে দেব। উজান কঠোর গলায় বলল, লিমিট ক্রস করবি না। হুর ছাড় তো, আজাইরা। তুই বল কি? হ্যাঁ, আমি আমার বাপ মাকে যা ইচ্ছে তা বলবো, তোর সমস্যা কোথায়? জাহানা এসে জাভানের গালে চড় বসালেন। জাভান হুট করে তার মাকে ধাক্কা দিল। ওজনের পাশেই ছিল বলে সে মাকে ধরে ফেলল।
সে কিছু বলবে তার আগে মহিন চেঁচিয়ে বললেন, বেয়াদবের মাত্রা ছাড়িয়ে যাচ্ছ তুমি। বস্তি থেকে উঠে আসা ছেলে মেয়েরাও বাপ মায়ের কদর করতে জানে, তুমি তো তাদের চেয়েও আরো নিকট। জাওয়ান পাত্তাই দিল না। সে বুঝে আসার চোখের চারপাশটা দেখলো। কিরণকে টেবিলের কাছে দাঁড়িয়ে থাকতে দেখে তার চোখ বড় হয়ে যায়। এক পুরো উঁচু করে জিভ টেনে টেনে জড়িয়ে আসা গলায় উজানকে বলে, আমি নাকি অসভ্য? তাহলে তো তুই তো আমার থেকে বেশি অসভ্য। এই স্ল্যাটটাও দেখে এখনো এখানে রেখে কি তার থেকে সার্ভিস নিচ্ছিস নাকি? উজানের হাত মুষ্টিবদ্ধ হয়ে আসে। তার রাগ লাগামহীন হয়ে যাচ্ছে। ইদানিং কিরণ সম্পর্কে বাজে কথা তার সহ্য হয় না। সে মাকে ছেড়ে কষিয়ে একটা থাপ্পড় দেয় জাওয়ানের গালে। ঘুষির চোটে জাওয়ান উল্টে পড়ে ফ্লোরের উপর। সে গালে হাত রেখে চোখ লাল করে বিড়বিড় করে বলল, শুয়োরের বাচ্চা। উজান জাওয়ানের কলার চেপে ধরে। জাওয়ানের চোখে চোখ রেখে কঠিন গলায় বলে, বাপ মা তুলে কথা বলবি না জাওভান, তোর মতো কুলাঙ্গার ভাই যাতে কারোর না হয়। ভাই? হাহ, কে ভাই? কার ভাই? তুই আমার ভাই। জাওয়ান তাচ্ছিল্য করে বলে, উজানের হাত থেকে ঝাড়া মেরে নিজের কলার ছাড়ায়। তোকে আমি ভাই বলে কবে মেরেছি? আর কি বলি? বাপ মা? বাপ মায়ের কি বুঝবি তুই? তোর কোনো বাপ মা আছে নাকি? তারপর পৃথিবীর অকট্য সত্যিটা জাওয়ান অবলীলায় বলে উঠল, তুই তো পেছন মা। মম বলেছে আমাকে তোর মা 100টা লোকের সঙ্গে বিছানায় যেত। তোর তো নিজেরই জন্মের ঠিক নেই। যার জন্মের ঠিক নেই সে আমাকে বাপ মা নিয়ে বোঝে। কিসের ভাই তুই? তোকে আমার মা দয়া দেখে আশ্রয় দিয়েছে, না হলে তোর মতো বেজন মা তো রাস্তায় ভিক্ষা করে বেড়াতো রে। উজান থমকে যায়। রাগের পরিবর্তে এক ঝাঁক তমসা ঘনিয়ে এসে ঝেঁকে ধরে তাকে। কিরণ সহ বাকি সবাই বিস্ফোরিত নয়নে তাকায় জাওয়ানের দিকে। জাহানা এগিয়ে এসে জাওয়ানকে আরো চড় দিতে লাগে। একটার পর একটা চড় দিয়েই যাচ্ছে। তার চোখ বেয়ে পানি পড়ছে। কোন কুক্ষণে যে তিনি জাওয়ানকে এসব বলতে গেলেন। আগে এসব বলতেন জাওয়ান যখন উজানের জন্য পাগল হয়ে গেছিল। পরে নিজেই অনুতপ্ত হয়েছিলেন এসব বলার জন্য। কিন্তু জাওয়ান যে এখন সেই সব মনে রেখে উজানকে এইভাবে আঘাত করে বসবে ভাবেনি তিনি। কিরণ জানতো না যে উজান আর জাওয়ান আপন ভাই নয়। সে কখনো এসব ব্যাপারে আগ্রহই দেখায়নি। কিন্তু এখন জাওয়ানের মুখ থেকে কি শুনছে সে এসব? উজানের বাবা মা নেই, সে আসলে এই ধরনীতে নিঃস্ব। উজানের চোখ মুখ লাল, চোখ কেমন খোলাটে আর ঝাপসা। সে ঠিক মতন চোখ খুলে রাখতে পারছে না। তার মাথায় ক্রমাগত হাতুড়ির মতন কিছু একটা আঘাত করেই যাচ্ছে। এই কথাগুলো কিছু কথা জাওয়ান আরো একবার বলেছিল যেদিন তাদের মধ্যে প্রথম ঝগড়া হয় ফ্ল্যাটে। তখন উজানের ততটা গায়ে লাগেনি যতটা আজ লেগেছে। আজ জাওয়ান আরো বেশি বলছে তাকে। উজান ঢোক কিনল, তার গলা শুকিয়ে কাট। এতটা একা নিঃসঙ্গ কখনো মনে হয়নি তার। সে জাওয়ানকে এতদিন আপন ভেবে এসেছিল। সে যে কথার পিঠে আঘাত করবে উজান ভাবেনি। কয়েকটা বাক্য একদম ধারালো তীরের মতন এফোর ওপর করে উজানের বুক চিরে বেরিয়ে গেল। উজান শ্বাস নিতে কষ্ট হচ্ছে অনেক। সে টের পেল তার চোখের জল এসে ভিড় জমাতে শুরু করেছে। উজান চেষ্টা করলো চোখে জল জমতে না দেওয়ার, কিন্তু সে ব্যর্থ হলো। নিজেকে সামলাতে পারল না। এক ফোঁটা জল সঙ্গে সঙ্গে চশমার কাছে টুপ করে পড়ল। আজ নিজেকে কঠিন আবরণে ঢাকতে পারল না সে। ভিতরটা ভেঙে চুরমার হয়ে গেল জাওয়ানের কথায়। কিরণ উজানকে দেখে আতঙ্কিত হলো। সে কখনো উজানকে এতটা ভেঙে পড়তে দেখেনি। এই কঠিন মানুষটা যে হুট করে দুর্বল হয়ে পড়বে সে কখনো কল্পনাও করেনি। উজানের কষ্ট দেখে তার কষ্ট হচ্ছে। উজানকে মলিন মুখে মানায় না, তার তো মানায় গম্ভীর মুখ। কিরণ এসে উজানের পাশে দাঁড়ালো। উজানের চোখের দিকে তাকাতেই কিরণ ধাক্কা খায়। উজানের চোখে জল। ঠিক কতটা কষ্ট পেলে এই কঠিন পাথরের ন্যায় মানবটা কেঁদে ফেলে। কিরণ নিজের অজান্তেই উজানের হাত চেপে ধরল। উজান ম্লান চোখে তাকালো। কিরণের কান্না পাচ্ছে ভীষণ। উজানের চোখের দৃষ্টি কেমন শূন্য। কিরণকে উজানের হাত চেপে ধরতে দেখে জাওয়ানের অগ্নি শর্মা চোখে তাকালো। মাকে ঠেলে সরিয়ে দিল। মমতা শেষে জাহানাকে ধরলেন। জাওয়ান দাঁত কটমট করে বলল, পাবলিক প্লেসেই নষ্টামি শুরু হয়ে গেছে। আর কত নষ্টামি করবি? লজ্জা লাগে না তোর কিরণ? এই মুখ নিয়ে বেরোস কিভাবে তুই? লুচ্চামি করিস যেখানে সেখানে। এখন তো দেখি উজানের সঙ্গে তোর অনেক ভাব। উজান কি তোর নাকর হয় নাকি রে? জাওয়ানের কথার
জবাবে কিরণ শক্ত গলায় বলল, হয়নি, তবে হবে। তারপর সে উজানের দুহাত ধরল। উজানের চোখে চোখ রেখে বলল, তুমি বলেছিলে না আমি বিয়েতে রাজি হলে তুমি আমাকে বিয়ে করবে। আমি রাজি। এখন এই মুহূর্তে আমাকে বিয়ে করতে হবে তোমায়। এই বলে সে উজানের হাত ধরে টেনে নিতে লাগলো। হাত ধরে নিয়ে যাওয়ার সময় জাভান তেড়ে আসে, কিরণের গলা চেপে ধরে বলে, দুশ্চরিত্রা, আমাকে দিয়ে হচ্ছে না দেখে আরেক বেজন মাকে দিয়ে নিজের শারীরিক চাহিদা মেটাতে চাস। আমাকে রেখে আরেক বেজন মাকে বিয়ে করবি, এতই শখ তোর না? বিয়ে শখ মেটাচ্ছি তোর আমি। বলেছিলাম না আমি না পেলে তোকে কাউকেই পেতে দেব না। আজকে তোকে আমি মেরে ফেলবো। কিরণের চোখ উল্টে আসে জাভানের এত শক্ত করে ধরায়। জাভানের নখ বসে যায় কিরণের গলায়। সেই মুহূর্তে উজান ভয়ঙ্কর রূপ প্রকাশ পায়। সে জাভানকে এত জোরে টান দিল যে জাভানের সবগুলো শার্টের বোতাম ছিঁড়ে গেল। তারপর নিজের সর্বশক্তি দিয়ে জাভানের মুখে গুনে গুনে 3টা ঘুষি দিল, পেটে লাথি দিল। একটা ঘুষিতে জাভানের দাঁত ভেঙে গিয়েছিল। ফিনকি দিয়ে রক্ত বের হওয়া শুরু হলো। কেউ এসে ধরলো না তাকে, ধরার প্রয়োজন বোধ মনে করলো না। উজানের এই রূপের সাথে কেউ কখনো পরিচিত ছিল না, বিধায় তারা অনেকটাই বিস্মিত হয়। কিরণ ভয় পেয়ে যায় কিছুটা। শান্ত মানুষ রাখলে কতটা ভয়ানক দেখায় তা উজানকে না দেখলে বোঝা যাবে না। উজান কিরণের হাত চেপে ধরে গাড়িতে বসিয়ে দিল। মমতাজ আর জাহানাও আসলেন সাথে। উজান গাড়ি নিয়ে সোজা কাজী অফিসে চলে গেল। সেই মুহূর্তেই তার আর কিরণের বিয়ে হয়, একদম সাদামাটা ভাবে। কিরণ উত্তরাতে বড় একটা শোরুম ভাড়া নিয়েছে। সেখানে সে ব্যবসা দাঁড় করাবে। তার হাতে বানানো যত শিল্পকর্ম সব শিফট করা হয়েছে সেখানে। এখন খালি ডেকোরেট করা বাকি। উজানের সাহায্যে তার এত দূর আসা। কিরণের মা আর ভাইকেও ঢাকা নিয়ে এসেছে। মাহিন চেয়েছিল ছেলের নামে কেস করবেন তিনি। জাহানা বাধা দেন। যতই হোক তার একটা মাত্র ছেলে, ছেলেকে কষ্ট দিলে তার বুক পুড়বে। জুভের নামে কোনো কেস করলে তার বিদেশে যেতে পরে সমস্যা হবে। তাই স্বামীকে অনেক বলে কয়ে কেস করার ভূত মাথা থেকে নামান। জাওভানকে একেবারের জন্য নিউ ইয়র্কে পাঠিয়ে দিতে বলেন। সেটাই মাহিন করেছে। তবে জাওভান বিটির মাটিতে যাতে না মারায় সেই ব্যবস্থা করেছেন, সাথে এখান থেকে ব্যবসা শাখাও তুলে নিতে বলেছেন। উগ্র মেজাজি জাওভান কিছু মেনে নিতে পারছিল না। সে আগ্রাসী হয়ে উঠেছিল কিরণকে মারার জন্য। কিন্তু কিরণ উজানকে বিয়ে করেছে জানার পর সে হিতাহিত জ্ঞান হারিয়েছে। নাওয়া খাওয়া তার বন্ধ করে সারা দিন ফ্ল্যাটে পড়ে থাকে। আগে কিরণকে যখন তখন যেটা ইচ্ছা আদেশ করতে পারত, তার কথা মতন চলতে বাধ্য করত। কিন্তু এখন সে চাইলেও কিরণকে নিজের হাতের পুতুল বানাতে পারবে না। উজান কিরণের ঢাল হয়ে দাঁড়িয়েছে। জাওভান খুব ভালো করেই জানে উজানকে ডিঙিয়ে কিরণের দিকে এখন আর হাত দেওয়া যাবে না, কারণ এখন যে কিরণ তার স্ত্রী। জাওভান ভাই হয়ে উজানের নিকট যেই সেফটি পেয়েছে, সেখানে কিরণ স্ত্রী হয়ে তার চেয়ে 10 গুণ বেশি নিরাপত্তা পাবে। সেটা জেনেই জাওভান নিভে গেছে। তার আফসোস হচ্ছে এখন কিরণকে হারিয়ে ফেলল সে সারা জীবনের জন্য। এটা মানতে খুব কষ্ট হয় তার। অদৃশ্য দাবানলের ভিতরটা জ্বলে পুড়ে খাক হয়ে যায়। তার মনে পড়ে কিরণের সাথে তার করা বাজে ব্যবহারগুলো। কিরণ যে ধর্ষিতা সেটা যেন প্রথমে কিরণকে আজে বাজে ভাষায় গালিগালাজ করলেও এখন সে অনুতপ্ত। দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না এখন তার হয়েছে এই অবস্থা। মনে হয় কিরণকে যদি সেদিন ওসব না বলতো তাহলে হয়তো কাহিনীটি অন্যদিকে মোড় দিত। আসলে তখন তার যেটা সঠিক মনে হয়েছিল সেটাই করেছে। কিরণকে অন্য কেউ স্পর্শ করেছে, তাকে নষ্ট করেছে, আর সেটা কিরণ তার থেকে লুকিয়েছে। এইসব ভাবতেই ক্রোধানলে দগ্ধ হয়ে বাজে ব্যবহার করেছে সে। তবে এখন মনে হচ্ছে এইসব না করলেই পারত। শুধু শুধু নিজের ভালো থাকার জিনিস নিজে হাতেই নষ্ট করেছে সে। কিরণ তার সম্পত্তি ছিল। জাওয়ান কিছুতেই নিউ ইয়র্ক ফিরবে না, সে এখানেই থাকবে কিরণের নিকট। জাহানা এসে বুঝিয়েছেন সে যদি এখানে থাকে তার বাবা কেস না করলেও উজান করতে পারে। তখন তার বাইরের দেশে যাওয়া বন্ধ হয়ে যাবে, সাথে ব্যবসাটাও। এখন আর শুধু শুধু কিরণের আশা করে লাভ নেই। এর চেয়ে ভালো নিউ ইয়র্কে গিয়ে জাহানা আর তার নিজের ব্যবসার হাত লাগাতে। মরিচিকার পিছনে দৌড়িয়ে তো লাভ নেই, একুল ওকুল দুকুল হারাবে শেষে। জাওয়ান বুঝতে পারছে মা যা বলছে তার একটা কথাও যে ফেলনা নয়, সেটা সে মানছে। ভাইয়ের সাথে লড়াই করে এখন আর লাভ নেই। কিরণকে তো পাবেই না, বরঞ্চ তার উল্টে ক্ষতি হবে। এই বাস্তবতা তার মানতেও অনেক সময় লেগেছে। সেই মায়ের কথা মতন চলে যাবে বলেছে, তবে যাওয়ার আগে কিরণকে এক পলক দেখবে
সেই আশাটা ব্যক্ত করেছিল মায়ের প্রতি। সেটা জানার পর উজান সাফ সাফ জানিয়ে দেয় জাওহানের ছায়া যদি কিরণের আশেপাশে থাকে তাহলে সেদিন হবে তার শেষ দিন। সে জাওহানকে ত্যাগ করেছে। ভাইয়ের এতটা পরিবর্তন জাওহানকে অনেক অবাক করেছে। দুদিনের পরিচয়ে দেখা হওয়া একটা মেয়ের জন্য শান্ত উজান এতটা অশান্ত কেন হলো? তখন তার মনে পড়ে এই দুদিনের পরিচয়ে দেখা হওয়া মেয়েটার জন্য সে সবার সাথে কতটা খারাপ আচরণ করেছিল। তখন আফসোস তাকে কুড়ে কুড়ে খায়। সে চলে যাবে, আর কষ্ট দেবে না কিরণকে। কিরণ সুখে থাকবে তাতে। সেটা ভাবলে মাথায় আবারও রাগ চেপে বসে। কিরণকে ভোলার জন্য নিজে মনেই কিরণের নামে বাজে কথার সৃষ্টি করে। একটু আগেই যখন সে উত্তাপের আগুনে পড়ছিল তার নিমিষেই ছাই হয়ে উড়ে যায়। নিজে মনে বলে থাকুক ওই কলঙ্কিনী তার ভাইয়ের কাছে। অমন কয়েকবার ইউজ করা মেয়ে তার লাগবে না। সে আরো ভালো মেয়ে পাবে, কিরণের থেকেও ভালো সুন্দরী। অন্তত কিরণের মতো নষ্ট হবে না। যা ইচ্ছা করুক কিরণ, যাকে ইচ্ছা তাকে বিয়ে করুক, তার কি? তার এইসব ভাবনার মাঝে অদৃশ্য কেউ বলে ওঠে, আঙুর ফল টক। জ্যোৎস্না আলোকিত রাত, আকাশের থালার মতন পূর্ণিমার গোল চাঁদ নিজের সবটুকু আলো বিলিয়ে দিচ্ছে ধরাধামে। মোহনীয় স্নিগ্ধ কিরণমালার সায়রে গাঢ় নীল জল ঝলমল করছে। জলের ওপর বেসামাল হয়ে ছুটে বেড়াচ্ছে কুয়াশা। কুয়াশার ধূম্রজাল ভেদ করে উজান এসে দাঁড়িয়েছে সায়রের পাড়ে। চাঁদের নরম আলোয় দাঁড়িয়ে থাকা সুটাম দিয়ে উজানকে দূর থেকে দেখলে মনে হয় রূপকথা থেকে উঠে আসা রাজকুমার। শীত শেষ হয়েছে কয়েকদিন আগেই, কিন্তু আজকের সমুদ্রের দিকে নজর গেলে মনে হয় এখানে শীতের শুরু মাত্র। উজান চশমাটা খুলে বুকে ঝুলিয়ে রাখল। দুহাত পকেটে পুরে চোখ বন্ধ করে গভীর শ্বাস ফেলল। তারপর আকাশের পানে চেয়ে রইল ক্ষণকাল। সময় কাকে কখন কোথায় এনে ফেলে তা কেউ ঠাহর করতে পারে না। তির্যক হাসে উজান। তার হাসির সাথে গালে কাটা দাগ মিলিয়ে যায়। ডান হাত দিয়ে চুলের পিছনের দিকে ঠেলে সমুদ্রের ঝিকিমিকি জলে দৃষ্টিপাত করে। দীর্ঘশ্বাস ছেড়ে উজান ভাবতে থাকে সে কত কত পাগলামি করেছিল কিরণকে পাওয়ার জন্য। এই পাগলামি সে ছাড়া আর কেউ জানে না, জানবেও না কখনো। এগুলো যে তার মনের গহীনে হওয়া পাগলামি। বর্ষাকালে কিরণকে প্রথম দেখেছিল ছোট্ট একটা রেস্টুরেন্টে ঠিক তার পাশের চেয়ারে বসা। সে তখন মায়ের আর তার ছবির দিকে নির্নিমেষ চেয়েছিল। মূলত ছবিটা দুটি ছবির মিলিয়ে করা একটি ছবি। সে কখনোই তার মাকে দেখেনি, শুধু ছবিতেই দেখত। তারপর মায়ের পুরনো একটা ছবি আর নিজের ছোটকালের একটা ছবি মিলিয়ে নিখুঁতভাবে একটা ছবি বানিয়েছে সে। দেখলে মনে হয় উজানের মা সত্যি সত্যি উজানকে জড়িয়ে ধরে আছে। এই ছবিটা উজানের মনে প্রশান্তি দেয়। ছবিটা দেখলে সে তার মাকে অনুভব করতে পারে। যেই নিঃসঙ্গতা তাকে গ্রাস করে বেড়ায়, প্রতিনিয়ত তা কিছুটা হলেও প্রশমিত হয়। ঠিক তখন একটা মেয়ে তার পাশে বসে বলেছিল, কাঁদছেন কেন? উজান ভিতরে ভিতরে অনেক চমকায়। পাশে ফিরে দেখে মাতাল একটি মেয়ে আধবুঝা চোখে তাকে দেখছে। উজানের বুক ধরপর করে ওঠে হঠাৎ। সে আসলেই কাঁদছিল, অদৃশ্য কান্না। ভিতরে ভিতরে সে এতটা অসহায় যে কষ্টে তার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছিল। উজান বিরক্তির ভান করে মেয়েটার দিকে তাকালেও তার বুকে উচ্চস্বরে দামামা বাজছিল। সে নিজেকে জীবন শক্ত খোলসের দ্বারা আবৃত করে রেখেছে। এই খলসের ভিতরে উজানকে কেউ কখনো দেখেনি। নিজের সুখ দুঃখ অনুভূতি সব চাপা রেখেছিল নিজের ভিতরে। জাভান তার সাথে এতটা বছর কাটানোর পরেও খেয়াল করেনি ভাইয়ের মনে রাখা এক আকাশ সম কষ্ট। কেউ খেয়াল করেনি, করবে কি করে? উজান নিজের সত্তাকে ঢেকে রেখেছিল শক্ত আবরণে। সে আবরণ ভেদ করে একটা সাধারণ মেয়ে তাকে পড়ে ফেলবে, এটা উজানের কাছে অবিশ্বাস্য ঠেকলো। মেয়েটাকে আর চোখে দেখলো কয়েকবার। উজান নিজের মনকে নিয়ন্ত্রণে রাখতে পারছিল না। তার কোনোদিন এমন অনুভূতি হয়নি বারবার তার চোখ পড়ছিল মেয়েটার দিকে। তার ভেতরটা দুরু দুরু কাঁপছিল। কয়েকবার শুকনো ঢোক গিলল। মেয়েটা যখন ঝড়ো বৃষ্টিতে রাতে বাইরে গিয়ে দুহাত মিলে দাঁড়ালো, তখন উজানের মনে আছড়ে পড়ল অজানা ভালো লাগা এক অনুভূতি নিকট। সে কখনো তার আবেগ অনুভূতি সম্পর্কে সন্দেহ নয়। তার চোখ অতর্কিতে খাঁটিটা ধরে ফেলে। এমনটা হয়েছিল সেদিন। উজানের মনের কুঠুরিতে আবদ্ধ হলো সেই অচেনা রমণী।
ফ্ল্যাটে এসেও সে তার মনের অস্থিরতাকে দমাতে পারেনি। সে অস্থিরতা ছিল ভালো লাগার। এতটা পাগল প্রায় হয়ে গিয়েছিল উজান যে সে সেই রাতেই মাটি দিয়ে সেই অচেনা মেয়েটার ভাস্কর্য তৈরি করার কাজে লেগে পড়ে। এমনও হয়েছে যে তার হাতের কাঁপুনিতে মাটি হাত থেকে পড়ে যায়। এক রাতে উজান পরিচিত হয় ভালোবাসার নামক অসহ্য অনুভূতির সাথে। সঁপে দেয় নিজেকে ভালোবাসার সায়রে, যার কোনো কুল নেই। উজানের ভালোবাসায় ভাঁটা পড়ে যখন দেখে মেয়েটি শুধু সে না, আর একজনও পতিত হয়েছে, আর সে হচ্ছে তার ভাই জাওভান। কিন্তু উজান যে এবার স্যাক্রিফাইস করবে না। কত ত্যাগ করেছে সে ভাইয়ের জন্য, আর না, কিরণকে তার জন্য চাই। এই মেয়েটার চোখে সে নিজের শান্তি খুঁজে পেয়েছে। বুঝেছে এই মেয়েটি তার অশান্ত মনের শান্ত আশ্রয়স্থল। এই শান্তি চিরকালের। উজান তো কিছুতেই কিরণকে হাতছাড়া করবে না। এই চিরকালের শান্তি তার প্রয়োজন, শুধু তার। এর ভাগ তার প্রাণের ভাইকেও দিবে না। এতে তার যা করা লাগবে সে করবে। উজান ভাইকে রগে রগে চেনে। জাওভানের কিরণকে চাই মানে চাই, সে সহজে ছাড়বে না। জাওভান থাকতে কিরণকে সহজে পাওয়া যাবে না। উজান মনে মনে ছক কষে। তার জোর জবরদস্তি করে কিছু বাগে আনা একদমই পছন্দ না। শিকার নিজে এসে তার খাঁচায় বন্দি হবে। সে পারত জাওভানকে মেরে কিরণকে নিজের করতে, কিন্তু ভাইকেও সে ভালোবাসত। চেয়েছিল তার ভাই নিজে থেকেই কিরণকে ছাড়বে। দুজনের মনে থাকবে শুধু ঘৃণা। তারপর পাশ থেকে উজান নিয়ে যাবে কিরণকে। উজান সারা পৃথিবীর নিকট ভালো হতে চায়। কেউ তাকে খারাপ জানুক সে সেটা চায় না। উজান এমনভাবে ছক কষে যে সাপও মরবে, আবার লাঠিও ভাঙবে না। এই প্রথম সে ভাইয়ের বিরুদ্ধে যাবে। ভাইয়ের থেকে ছিনিয়ে নেবে নিজের ভালোবাসাকে। এমনভাবে নেবে যে কিরণ স্বেচ্ছায় আসে তার কাছে। সবাই খেলোয়াড় হয়ে মাঠে নামবে, ইচ্ছা মতন খেলবে। উজান শুধু খেলার মোড়টা পাল্টে উপর থেকে সুতো টানবে। উজান নিজের করা প্ল্যান নিজেই দাম্ভিক হাসে। নিজের ওপর বিশ্বাস আছে তার। ছোট থেকে এ পর্যন্ত যত প্ল্যান করে এসেছে সব সফল হয়েছে তার, এটাও হবে। তারপর থেকে শুরু হয় তার মাইন্ড গেম খেলা। কিরণের ফ্রেন্ডের থেকে ঠিকানা নিয়ে উজান চলে যায় ময়মনসিংহে। কিরণের বাসায় পৌঁছলে তখন দেখা হয় কিরণ ও কিরণের বাবা ফারুকের সাথে। কিরণ তখন তার বাবার থাবার হাত থেকে বাঁচতে চেয়েছিল। উজান সেখান থেকে উদ্ধার করে আনে কিরণকে। কিরণের থেকে সবটা শোনার পর উজান থমকে যায়। তার প্রেয়সীর সাথে এত বড় অন্যায় তার মাথার আগুন জ্বালিয়ে দেয়। রাতে সে ঘুমাতে পারত না। কিরণের কন্ধনরত স্বর তার কানে বাজত। উজানের হৃদয়ে হাহাকার করত কিরণের জন্য। কাজে মন দিতে পারত না। যতদিন না সে ওই জানোয়ারদের শাস্তি দিতে পারবে ততদিন তার আত্মার শান্তি পাবে না। নতুন প্ল্যান যুক্ত হয়। কিরণের সৎবাবা আর ওই লোকটাকে শাস্তি দেওয়া। 1 মাস পর সে আবার ময়মনসিংহে যায়। রাতের অন্ধকারে কিরণের বাড়িতে গেলে দেখে কিরণ ওই লোকটার যে বর্ণনা দিয়েছিল সেই লোকটা আর সেই কিরণের বাবা মদ্যপ অবস্থায় পড়ে আছে। উজানের কাজ সহজ হয়ে যায়। দুজনকেই একসাথে শাস্তি দেওয়ার জন্য ঘরে আগুন লাগিয়ে দেয়। খবরের কাগজের শিরোনামে হয় গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়ে দুজনের মৃত্যু। এটাই ছিল উজানের প্রথম মার্ডার করা। কোনো প্রমাণ ছিল না, সহজ সরল একটা খুন। কিরণ খবরের কাগজে ওই জানোয়ারদের মৃত্যু শুনে সবচেয়ে বেশি খুশি হয়েছিল। সেই দিন কিরণের আনন্দ উজানের হৃদয়ে শীতলতা এনে দিয়েছিল। এই নারীটাকে ভালো রাখার মাঝেই ছিল তার ভালো থাকা। উজান কিরণকে ফলো করত প্রতিদিন। তাকে এক প্রকার শর্টকাট বলা চলে। তার সকল কাজে শুধু কিরণ এবং কিরণ কিরণ। কিরণ কি করতো না করতো, কোথায় যেত, সবটা উজান চোখে চোখে রাখত। আর একভাবেও সে কিরণের খেয়াল রাখত। সেটা ছিল কিরণের রুমমেট মীরা। মীরাকে সে বলেছিল কিরণের সব খবর যাতে সে উজানকে দেয়। জাওভিন প্রথম দিন বাসায় এসে যে কাণ্ড ঘটিয়েছিল তারপর থেকে কিরণের রুমমেটরা খুব ভয় পেত তাকে। তাই জাওভানের নাম করে উজান কিরণের সব খবর মীরার থেকে নিত। মীরা বেচারিও জাওভানের ভয়ে সব সুর করে উজানকে বলে দিত। উজানের দ্বিতীয় শিকার ছিল সাদমান। সাদমান কিরণের নিকট হাত বাড়িয়েছে শুনেই তাকে রাস্তা থেকে সরানোর প্ল্যান করলো। কার অ্যাক্সিডেন্টের নাম করে তাকেও খুন করলো। কিরণ ভাবলো জাওভান, উজান তো চায় কিরণ জাওভানকে ঘৃণা করুক। সারাদিন চোখের সামনে কিরণকে নিয়ে জাওভানের মাতামাতি অসহ্য ঠেকত উজানের কাছে। রাগে চোয়াল শক্ত হয়ে যেত, ক্রোধের আগুনে পুড়ে যেত সে। খার ফল মিষ্টি হয়। এই কথাটা স্মরণে রেখে উজান দাঁতে দাঁত চেপে রাগ গিলে ফেলত। উজান কিরণের কত ছবি এঁকেছে নিজেও জানে না।
প্রতিটা দিন কিরণের ভিন্ন রূপ দেখে সেটাই ক্যানভাসে তুলে নিত। নিজেকে কল্পনাতেও ছবি এঁকেছে কিরণের। নদীর পাড়ে, বারান্দার ধারে, ছাদের কোনায় কত রকমের ছবি যে আছে। সে যে বাংলোটা কিনলো সেটা পুরো ইন্টেরিয়র কিরণের মন মতন সাজালো। সে তো জানতো কিরণের শেষ ঠিকানা যে এটাই হবে। কিরণের সামনে নিজেকে কঠিন করে রাখাটা ছিল উজানের জন্য বড় একটা চ্যালেঞ্জ। কিরণের দিকে তাকালেই যদি কিরণ তার মনের কথা, অনুভূতি পড়ে ফেলে, সেই ভয়ে সে কিরণের সাথে কঠোরভাবে কথা বলতো, অভিনয় করত সবার সাথে, শুধু সঠিক সময়ের অপেক্ষা করত প্রতিটা ক্ষণ। কিরণকে নিজের করে পাওয়ার তীব্রতা উজানের ক্রমশ বাড়তে থাকলো। নিভৃতে গড়া ভালোবাসা কিরণের সান্নিধ্যের জন্য অস্থির হয়ে উঠল। ছটপট করত যদি সে একদিন চোখের দেখা না দেখে কিরণকে। কিরণের পিছু পিছু তার দেশের বাড়িতে গিয়ে নজরে রাখলো। কিরণের কি পছন্দ অপছন্দ সব কিছু উজানের ঠোঁটস্থ। কিরণ যেদিন তার বাংলোতে পা রেখেছিল সেদিনও তার পিছু নিয়েছিল উজান। জাভান আর কিরণের সম্পর্কে ইতি টানার জন্য কাজে লাগায় ইয়ানাকে। ইয়ানা এমনিতেই উজানের প্রতি দুর্বল ছিল, তাই একদিন উজান নিজে থেকেই ইয়ানাকে প্রস্তাব দেয় সে যদি জাভান আর কিরণের সম্পর্কে ফাটল ধরবার জন্য উজানকে সাহায্য করে তাহলে ইয়ানার ডাকে উজান সাড়া দেবে। ইয়ানা খুশিতে পাগল হয়ে গিয়েছিল উজানের প্রস্তাব শুনে, আর ভেবেছিল উজান তো এমনিতেই কিরণকে দেখতে পারে না, তাই হয়তো তাদের মাঝে ফাটল ধরাতে চায়। বোকা ইয়ানা, এর পিছনে উজানের গভীর ষড়যন্ত্র টেরও পায়নি। মিরার থেকে উজান জেনেছিল কিরণ বাসা ছেড়ে দেওয়ার জন্য জাভানের ফ্ল্যাটে যাবে কিছু জিনিসপত্র আনার জন্য। সেই দিনই উজান ইয়ানাকে কাজে লাগায়। উজানের কথা মতন ইয়ানা চলে যায় জুভের ফ্ল্যাটে। সেখানে কিছুক্ষণ থাকার পর জাভানের কফিতে হালকা ডোজের ঘুমের ওষুধ মিশিয়ে দেয় জুভের অজান্তে। ইয়ানাও শয়তান কম না, জাভানের ঘুমের সুযোগে ঘেঁষাঘেঁষি করতে ভুলল না সে। উজানের কথা মতন জাভানের বেড সাইডের টেবিলে কয়েকটা প্রোটেকশন প্যাকেটও রেখে আর একটা টেবিলের উপর খালি প্যাকেট রেখে দিল। সাথে নিয়ে আসা গোলাপের ফুল খাটে ছড়িয়ে দিল। পুরো রুমটাকে এমন অবস্থা করলো যেন দেখলে মনে হয় তারা এখানে রাত কাটিয়েছে। আসলে তো তার আর জাভানের মধ্যে জীবনেও কিছু হয়নি। পরের দিন উজান তার প্ল্যান অনুযায়ী চলে গেল ফ্ল্যাটে। কিরণকে জাভানের ফ্ল্যাটে যাওয়ার সময় তার হাত ধরে আটকানোর ভান করলো যাতে কিরণের মনে সন্দেহ ঢোকে। ততক্ষণে উজানের মেসেজ ইয়ানা দরজা খুলে দেয়। ব্যাস, কিরণ আর জাভানের মাঝে ভুল বুঝাবুঝি শুরু হয়। এমনকি উজান যখন ময়মনসিংহে কিরণকে মানানোর জন্য গিয়েছিল তখন উজানের কথায় ইয়ানা মেসেজ পাঠায়। মোবাইলটা উজান ইচ্ছাকৃতভাবেই কিরণের সামনে রাখে যাতে মেসেজ আসা মাত্রই কিরণ পড়তে পারে আর ভাবতে পারে এটা জাভান দিয়েছে। তবে তাকে সাহায্য করলেও পথে বাধা হয়ে দাঁড়ায় ইয়ানা। যেদিন সে কিরণের অ্যাক্সিডেন্টের খবর পায় সেদিন পাগলের মতন হয়ে যায় উজান। কিরণের অবস্থা বেশি খারাপ না হলেও উজানের কাছে তা ছিল মৃত্যুসম। ঘুমন্ত কিরণের মুখের দিকে চেয়েও তার বুক কেঁপে উঠেছিল, চোখে জল এসে ভিড়ছিল, ক্রোধে তার সারা মুখ লাল হয়ে গিয়েছিল। পরে জাভানের পিছু পিছু নিয়ে জানতে পারে সেটা ইয়ানা ছিল। সেদিনের ঘটনা, জাভান সেদিন ইয়ানাকে মারেনি, গলায় পর্দা জড়িয়ে কিছুক্ষণ শ্বাসরোধ করে রেখেই ছেড়ে দিয়েছিল। জাভান যখন চলে যায় ইয়ানা গলা ধরে কাস্তে কাস্তে বসে পড়ে। তার সামনে একজোড়া পা দেখে ইয়ানা মাথা তোলে, দেখে উজান তার দিকে শান্ত চোখে ঘাড় কাত করে তাকিয়ে আছে। উজানকে দেখে ইয়ানা গলা ধরে শান্তির শ্বাস ফেলে, ভাঙা গলায় বলল, পুঁজি, জুবের হাত থেকে আমাকে প্লিজ বাঁচা, ও আমাকে মেরে ফেলতে পারে। তার আগে আমি তোকে তোর শাস্তির জায়গায় পাঠিয়ে দেবো ইয়ানা। উজানের হিমশীতল কণ্ঠ, উজানের রক্ত লাল চোখের দিকে তাকিয়ে ইয়ানা ভয় পেয়ে যায়। কিছু বলবে তার আগেই গ্লাভস হাতে সেই পর্দা নিয়ে ইয়ানার গলা চেপে ধরে উজান। শক্ত হাতে উত্তপ্ত চোখে তাকিয়ে ইয়ানার শ্বাস রদ্ধ করে মেরে ফেলল সে। ইয়ানাকে এমনিতেও মারত, কারণ ইয়ানা যদি কোনোভাবে বলে দিত সে এইসব উজানের কথাই করেছে তাহলে উজান ফেঁসে যেত। উজান কোনো প্রমাণ রাখতে চাইতো না তার কাজের, তাই ইয়ানাকেও সরানোর ব্যবস্থা করে। তবে এত তাড়াতাড়ি মারার প্ল্যান ছিল না তাকে, মরতে হলো। উজান আত্মাহীন ইয়ানার কানে ফিসফিস করে বলে, আমার কিরণের দিকে হাত বাড়িয়েছিস, না হয় আর কয়টা দিন পৃথিবীতে বেঁচে থাকতে পারতি। নিজের হাতে নিজেকে শেষ করলি তুই। ইয়ানাকে একটা ওড়নার সাথে পেঁচিয়ে তার রুমের ফ্যানে ঝুলিয়ে দেয়, চেয়ার খাটের উপর ফেলে দেয়। তারপর ইয়ানার পড়ার টেবিল থেকে তার খাতাগুলো দেখে নেয় উজান। উজানের আর্ট করার দরুন ইয়ানার হাতের লেখা কপি করতে সমস্যা হয় না। সে জানতো ইয়ানার পরিবার সম্পর্কে, তাই একটা সুসাইড নোট লিখে দেয় আর সবাই ভাবে ইয়ানা আত্মহত্যা করেছে। ব্যাস, ইয়ানার ব্যাপার এখানেই ক্লোজ।
এই ব্যাপার না কোনোদিন কিরণ জানবে আর না অন্য কেউ। উজান জাওহানকে কখনো ঘৃণা করতে চায়নি, ভাইকে কখনো দূরে সরাতে চায়নি। সে চেয়েছিল কোনোরূপ সহিংসতা ছাড়াই কিরণকে নিজের করে নেবে, কিন্তু জাওহানের রূপ ধীরে ধীরে প্রকাশ হতে লাগলো। উজান একটা ছবি এঁকেছিল উল্টো দিকে ঘুরে থাকা কিরণের। জাওহান সব আর্ট নষ্ট করেছিল সেদিনই তার জন্য উজানের ঘৃণা শুরু হয়। তারপর তো আরও ঝগড়া লেগে গেল। জাওহান বাজে বাজে কথা বলল উজানকে, যেগুলো উজানের সহ্য ক্ষমতার বাইরে ছিল। সেই থেকে উজান জাওহানের কথা ভাবা বাদ দিয়েছে। জাওহান যে এতদিন উজানকে প্রয়োজনে প্রিয়জন হিসাবে ব্যবহার করেছে সেটা বুঝতে পারার পর জাওহানকে শেষ করে দিতে মন চেয়েছিল তার। কিন্তু জাওহানের পরিবারের নিকট চির কৃতজ্ঞতা থেকেই সে জাওহানকে বাঁচিয়ে রাখার সিদ্ধান্ত নেয়। তার কাছে কেন যেন খুন করতে অনেক ভালো লাগতো। এটাও একটা আর্টে পরিণত হয় তার। যত নিখুঁতভাবে এই আর্ট করবে তত উজানের ধরা পড়ার সম্ভাবনা কম হবে। প্রতিদিন সে নিজের পরিকল্পনা একবার করে চোখ বোলাতো। জাওহানের উপর ক্ষুব্ধ হয়ে পরিকল্পনা দ্রুত শেষ করতে চেয়েছিল সে। উজান এমন স্বনিপুণভাবে ছক কষেছিল যে সে দুনিয়ার সবার নিকট সুপাত্র হিসেবে পরিচিত থাকবে। তার আপনজন কেউ টের পাবে না যে সে আসলেই সবার সাথে মাইন্ড গেম খেলেছে। উল্টো জাওহানকে খারাপ বানিয়ে দূরিয়ে সরিয়ে দিল পরিবার থেকে। উজানকেই ভালোবাসবে সবাই, সবাই জানবে উজান নিষ্পাপ। উজান, সুমিষ্ট নারীকণ্ঠর আওয়াজে গভীর ভাবনার জগৎ থেকে বের হয় উজান। অদূরে তার প্রিয়তমা তাকে ডাকতে ডাকতে আসছে। উজান অপলক চেয়ে থাকে কিরণের দিকে। ভালোবাসার কি শক্তি! ভালোবাসা তাকে পাগল প্রেমিকে পরিণত করেছে, উন্মাদ করেছে, মাতাল করেছে। উজান পরিতৃপ্ত। জীবনে কম অবহেলা পায়নি সে। অন্যের কথা চিন্তা করে অবহেলা পেয়ে তার জীবনের অর্ধেক পার করেছে। আপন মায়ের ভালোবাসা তার কপালে জোটেনি, তবে সত্যিকারের ভালোবাসা আর পালিত মায়ের ভালোবাসার পার্থক্যও বুঝেছে সে। ভালোবাসার অভাব বয়ে বেরিয়ে সে এত দূরে এসেছে। এবার সে ক্লান্ত, আর বয়ে বেড়াতে পারছে না এই ভালোবাসাহীন জীবন। তার ভালোবাসা চাই, আর তার জন্য স্বার্থপর হওয়া চাই। যতটা পাপ করলে এই ভালোবাসা তার নিকট ধরা দেবে ততটা পাপী হওয়া চাই। কিরণ সাদা একটা লং ড্রেস পরেছে। চাঁদের কিরণ গায়ে মেখে ধীর পায়ে হাঁটতে থাকা কিরণকে কোনো স্বর্গীয় অপসরী লাগছিল উজানের কাছে। নিঃশ্বাস আটকে আসছিল তার। কিরণ বালুচরেই থেমে যায়। উজান এগিয়ে যায় তার দিকে। কিরণের কাছে মনে হয়েছে পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষ তার দিকে এগিয়ে আসছে। এটা মনে হওয়ার কারণ কি? এতদিনে মনে হয়নি, তবে আজ কেন? উজানকে কিরণের অর্ধাঙ্গ বলে। প্রতিটা নারীর কাছেই কি তার স্বামী পৃথিবীর সবচেয়ে সুদর্শন? কিরণ কখনো উজানকে অন্য চোখে দেখেনি। উজানকে ততটা ভালো লাগতো না তার। তবে বিয়ে হওয়ার পর তার মধ্যে আমূল পরিবর্তন এসেছে। 3টে শব্দ বলার পর উজানকে তার সবচেয়ে আপন মনে হয়েছে। মন সারাক্ষণ উজানের ভাবনায় চিন্তা বুঁদ হয়ে থাকে। তবে কি সেও ভালোবাসতে শুরু করেছে? কিরণ লজ্জা রাঙা হয়ে ওঠে। এই ধরনের ভালো লাগা এর আগে কখনো হয়নি। ভালোবাসা এত মোহনীয় কেন? উজান কিরণের সামনে এসে দাঁড়ায়। তার চোখে তৃষ্ণা, কিরণকে দেখার তৃষ্ণা। উজানের চোখ থেকে দৃষ্টি সরিয়ে, এত রাতে এখানে কি? দেখছিলাম কার কিরণের উজ্জ্বলতা বেশি, আমার কিরণের নাকি চাঁদের। আবেশে কণ্ঠ উজানের। কিরণ আড়ষ্ট হয়ে যায় লজ্জায়। ইদানিং উজান এমন এমন কথা বলে সে কিরণের লজ্জা পাওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। উজান যে এত রোমান্টিক তা তাকে বিয়ে না করলে জানতোই না। কিরণ ঠোঁট টিপে তাকায়। উজানের চোখে অন্যরকম দৃষ্টি, মোহময় চাহনিতে তাকিয়ে আছে সে। ধীর গলায় উজান বলে, আমি কি তোমাকে একটু স্পর্শ করতে পারি? উজানের কণ্ঠ ভিতরটা নাড়িয়ে দেয় কিরণের। বিয়ে হয়েছে বেশি দিন হয়নি। কিরণকে স্বাভাবিক হওয়ার জন্য সময় দিয়েছে উজান। এর মধ্যে কখনোই সে অন্যভাবে স্পর্শ করেনি কিরণকে। কিরণ নিজে থেকে হাত বাড়িয়ে দিল। উজান শক্ত করে চেপে ধরল সেই হাত। উজান কিরণকে পিছন থেকে আলতোভাবে জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখল। কিরণ শিহরণে কেঁপে উঠল। তার বুক ধুকপুক করতে লাগলো। শরীর অসাড় হয়ে পড়ল ভালো লাগার অনুভূতিতে, যেন সে এক্ষুনি ঢলে পড়বে। উজান কিরণকে শক্ত করে নিজের বুকে চেপে ধরল। কিরণের কাঁধে মাথা রেখে আর চোখে তাকে দেখতে লাগলো। কিরণের লাজ রাঙা মুখ দেখে উজান মিটিমিটি হাসে। প্রিয়তমার লাজক মুখের দিকে তাকিয়ে থাকে অনেকক্ষণ। কিরণ বুঝতে পারছে উজান তার দিকেই তাকিয়ে আছে। কিরণ এত লজ্জা নিয়ে আর থাকতে পারছিল না। ইচ্ছা করছিল দৌড়ে রিসোর্টে চলে যেতে।
নিজেকে স্বাভাবিক দেখানোর উদ্দেশ্যে কথা শুরু করে সে। জানো জান, আমার মনে হয় কি, জাওভানকে যদি আমি প্রথমেই আমার অতীত বলে দিলাম তাহলে এত কিছু সহ্য করা লাগতো না। কেননা ও আমার সাথে আরো আগেই ব্রেকআপ করে ফেলতো এসব শুনে। উজান মুখে কিছু না বললেও সে জানে এটা আসলেই অসম্ভব। যদি জাওভান প্রথমে এসব জেনে ব্রেকআপ করতো তাহলে তো উজানের এত কষ্ট করে এই খেলা শুরু করার কোনো দরকারই ছিল না। সে তো সহজেই পেয়ে যেত কিরণকে। কিন্তু জাওভানকে কিরণ না চিনলেও সে তো চেনে। জাওভান প্রথম দিকে কিরণের জন্য অনেক পাগলামি করত। কিরণকে পাওয়ার জন্য সে সব করতে রাজি ছিল। তখন যদি কিরণের অতীত বলে দিত সেটা জাওভানের মনে ততটা প্রভাব ফেলতো না যা রিলেশনের 1 বছর পর পড়েছে। প্রথম দিকে কিরণের জন্য হয়তো যুগ মেনে নিত কিরণের অতীতটা, তখন কিরণকে পাওয়া উজানের জন্য আরও বেশি কঠিন হয়ে পড়তো। তাই তো তাদের 1 বছর সময় দিয়েছে উজান। এরই মধ্যে জাওভানের মনে কিরণের জন্য আর কিরণের মনে জাওভানের জন্য একটু একটু করে ঘৃণা তৈরি করা দরকার ছিল, মনোমালিন্য হওয়ার দরকার ছিল। জাওভান কিরণকে কখনোই রেসপেক্ট করেননি। কিরণকে কষ্ট দিয়ে নিজে ভালো থাকতে চেয়েছিল, এই বোধ কিরণের মনে উদয় হওয়ার দরকার ছিল। জাওভানের যখন মোহ ধীরে ধীরে কাটবে, যখন কিরণকে নিজের ভালোবাসা নয় বরং পুতুল হিসাবে ব্যবহার করা শুরু করবে, তখন জাওভানকে কিরণের অতীত বলা জরুরি ছিল। উজান সফল, প্রতিটা কাজে সে সফল। চন্দ্র আলোকিত আকাশের দিকে তাকিয়ে উজান প্রশান্তির শ্বাস নিল। তারপর আবার মুখ কুচল কিরণের কাঁধে। ছোট্ট একটা চুমু বসিয়ে দিল সে। কিরণ যেন কারেন্টের শক খেলো। তার কম্পন টের পেয়ে উজান আরও একটা চুম্বন খেলো ইচ্ছা করে। চাঁদ এখন সমুদ্রের বুকে। এমন স্বর্গীয় দৃশ্য উজান আর কিরণের মন কাড়ল। উজানের ইচ্ছা করলো এখনই সে ক্যানভাস এনে এই চাঁদের সাথে তার একান্ত চাঁদটাকেও ক্যানভাসে তুলে নিতে। কিন্তু এখন প্রিয়তমাকে ছাড়তে ইচ্ছা হলো না তার, বরং প্রিয়তমাকে বুকে নিয়ে এমন দৃশ্য সে 1000 বার দেখার অভিলাষ পোষণ করল। কিরণের মসৃণ চুলে নিজের মুখ ডুবিয়ে সে অস্পষ্ট সুরে বলল, The moon is beautiful, isn't it? ঘোর লাগানোর চোখে চাঁদের আর সমুদ্রের মিলনের দিকে চেয়ে বলল কিরণ। উজান হালকা হাসে। তার হাসি টের পায় কিরণ। ঘাড় ঘুরিয়ে উজানের দিকে চায়। হাসলে উজানকে প্রাণোচ্ছল লাগে। উজানের উচিত গম্ভীর মুখের বদলে এই হাসি মুখে সারাদিন থাকা, যার দিকে সারাদিন সম্মোহিত ন্যায় চেয়ে থাকবে কিরণ। উজানকে হাসতে দেখে সে জিজ্ঞাসা করল, এখানে হাসার কি হলো? তুমি এখনো বুঝোনি কিরণ? উজান হাসতেই থাকে। সে কিরণের হাসির দিকে মোহগ্রস্তের নেই তাকিয়ে থেকে কিরণকে বলে, কি বুঝবো? উজানের পকেট থেকে ফোন বের করে কিরণের হাতে দেয়। তারপর বলে, আমি একটু আগে চাঁদ নিয়ে কি বলেছি তা গুগল করো আমার। এই বলে আবারও মুখ ডুবায় কিরণের চুলে। কিরণ দ্রুত গুগল করে। যা দেখে তাতে তার মুখ হা হয়ে যায়। তৎক্ষণাৎ তার মনে পড়ে উজানের এই কথাটা আরও একবার বলেছিল নদীর ধারে। তারপর আবার কি মনে করে উজানের শেষ কথাটা গুগল করলো। কিরণ জমে যায়। উজান কি তার মানে তাকে আগে থেকেই ভালোবাসতো? সে উজানের থেকে নিজেকে ছাড়িয়ে উজানের দিকে ঘুরে এবার। তুমি আগে থেকেই আমাকে পছন্দ করতে? কোনো সন্দেহ আছে? উজান মুচকি হাসে। তাহলে আমার সাথে এত খারাপ ব্যবহার কেন করতে? মনে হতো আমাকে কাছে গিলে ফেলবে। এত বাজে ভাবে কেন কথা বলতে আমার সাথে? কিরণ ভুকটি করে বলে। উজান কিরণের হাত ধরে আবার নিজের দিকে টেনে আনে। আগের মতন কিরণের পিঠ নিজের বুকের সাথে লাগিয়ে কাঁধে মাথা রাখে। বলে, যাতে তোমাকে ঘৃণা করতে পারি। আমি তো ভেবেছিলাম তুমি অন্য কারো হয়ে যাবে, তাই তোমাকে ঘৃণা করতে চেয়েছিলাম যাতে ভালোবাসা কমে যায়। মিথ্যা বলল সে। আসলে তো সে রাগ দমনের জন্য কিরণের দিকে এভাবে তাকাতো। আর একটা কারণ হচ্ছে কিরণ যাতে তার ভিতরের দুর্ভেদ্য উজানকে পড়তে না পারে, সেই জন্য এত অভিনয়। হয়েছে কি? কিরণের প্রশ্ন। উজান তার প্রতি উত্তরে কিরণের গালে টুক করে চুমু খায়। কিরণের চোখ বন্ধ করে অন্যদিকে মুখ ঘোরায়। সে কিছুতে তার লাজুক হাসি লুকাতে পারছে না। তারপর হঠাৎ কিছু মনে পড়লো এমনভাবে সে উজানকে বলে, আচ্ছা, তোমার রুমে একটা পেন্টিং ছিল, ওটার নাম ছিল মি এমর, তাই না? উজান আবারও হাসলো। আশ্চর্য, এত হাসছো কেন তুমি? বোকা কিরণ, তুমি কি খেয়াল করনি ছবিটা যে তোমার? কিরণ আশ্চর্যজনিত চোখে তাকায়। সে মনে করতে লাগলো ছবিটা কেমন ছিল, কিন্তু মনে করতে পারল না। সেদিন এত অস্থিরতা তার কারণে সে ভালো করে খেয়াল করেনি।
উজান কিরণকে গ্যালারিতে যেতে বলল। সেখানে কিরণের অসংখ্য ছবি, এগুলো সব উজান কিরণের অজান্তে তুলেছে। কিরণ অবাক দৃষ্টি মেরে তাকিয়ে আছে। উজান আগে থেকে ভিতর ভিতরে তাকে ভালোবাসতো, অথচ সে ঘুণক্ষরে টের পায়নি। ওই স্কাল্পচারটাও কিন্তু তোমার ছিল, যেটাতে চুমু দিতে দেখে আমাকে পারভার্ট বানালে। কিন্তু আমি চিনতে পারলাম না কেন? কারণ সেটা বাঁকানো ছিল আর তুমি পাশ থেকে দেখেছো, বেশি মনোযোগ সহকারে দেখোনি, তাই চিনতে পারোনি। কিরণ ঝটকা মেরে উজানকে সরালো, চোখ সরু করে বলল, তুমি আসলেই পারভার্ট। আর কি কি বানিয়েছো তুমি? কি বানানোর কথা বলছো? তোমাকে তো মাঝে মধ্যে দেখি নেকেড পেন্টিং আর স্কাল্পচার তৈরি করতে। তেমনভাবে আমারও কোনো খারাপ চিত্র আঁকনি তো? উজান খুব কষ্টে হাসি থামালো, বলল, এতদিন এসব চিন্তা মাথায় আসেনি, তুমি যখন বলছো তখন একবার ট্রাই করে দেখতে হবে। খবরদার উজান। এই বলে কিরণ চলে যেতে লাগলো। উজান হাত ধরে থামালো। চলো আমার সাথে। কোথায়? উজান কিরণকে নিজের সমুদ্রের দিকে এগোতে লাগলো। রাতে জ্যোৎস্না মাখা সমুদ্রের রূপ দেখে মোহিত হলেও কিরণের মনে উদ্বেগ সৃষ্টি করেছে ক্রমশ। সে উজানকে মিনতি করলো, উজান শুনল না। ফেনা তোলা হালকা ঢেউ এসে আছড়ে তীরে পড়ছে। উজান কিরণকে নিজের পায়ের উপর ভর করে দাঁড় করালো। কিরণ চোখ বন্ধ করে আছে ভয়ে। উজান কিরণের চুল সরিয়ে ঘাড়ে ছোট্ট একটা চুমু খেলো। তারপর কিরণের কোমর শক্ত করে জড়িয়ে ধরে আশ্বস্ত করলো, আমি আছি কিরণ, তোমার সাথে সারা জীবনের জন্য। ভয় পেও না, আমি আছি তো। তোমার ভয়গুলোকে জয় করার পথ দেখিয়ে দেবো আমি। শুধু সাহস করে এগিয়ে চলো। তোমার পাশে আমি আছি ঢাল হয়ে, থাকবো সব সময়, সারা জীবন মৃত্যু পর্যন্ত। কিরণ চোখ খুলল চকিতে। এই কথাগুলো সে স্বপ্নে শুনেছিল। ঠিক এইরকম দৃশ্য ছিল কিরণের সাদা জামা, পায়ের উপর পা দিয়ে হাঁটা, একসাথে সমুদ্রে নামা। কিরণের মনে হলো সে তার স্বপ্নে ফিরে গেছে। তার মানে স্বপ্নে দেখা মানুষটি উজান ছিল, তার অর্ধাঙ্গ। উজান কিরণকে সাথে নিয়ে ধীরে ধীরে সমুদ্রে নামছে। কিরণ ঘোরে ডুবেছিল। তার ভয় করছে না একটিও। মন বলছে, উজান তো আছে, ভয় কিসের? পূর্ণিমা চাঁদের উজ্জ্বলতাকে গায়ে মাখিয়ে উজান আর কিরণ সমুদ্রের বুকে ডোবে। চাঁদের নীলাভ আভা জলজল করার নক্ষত্রলোক, চাকচিক্যময় জল যেন পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ এনে দিয়েছে। কিরণ অবলোকন করল তার চারপাশ। সায়রের নৈসর্গ রূপে বশীভূত হয়ে পড়ল কিরণ। মনে উথাল ঢেউ তুলল ভালো লাগার। গভীর ঘোরে আবদ্ধ হয়ে পড়ল সে। উজানের উষ্ণ ভারী নিঃশ্বাস তার ঠান্ডা শরীরকে তপ্ত দ্বারা আবেশে ভাসিয়ে দিচ্ছে। কিরণ তার কোমর আগলে রাখা হাতের উপর হাত রাখে। একটু হেলে পড়ে উজানের বুকে মাথা রেখে কোমল গলায় ফিসফিস করে বলে, এখন থেকে তোমাকে আমি শায়র ডাকবো। যেই শায়রের প্রেমে আমি ভাসবো, ডুববো, মরবো, তুমি হবে আমার একান্ত, আমার শায়র। উজান পরিতৃপ্ত শ্বাস নিয়ে সমুদ্রে তাকায়। মনে মনে সমুদ্রের সাথে কথা বলার উদ্দেশ্যে স্মিত এসে সতর্কিত করে বলে, কিন্তু আমি জানতাম আমার ভাগ্য কোথায় এসে ঠেকবে। প্রহেলিকার বেড়াজালে প্রতিটা সদস্যকে আটকে রেখেই তো আমার খেলা শুরু, যার শুরুটা হয়েছে আমার হাতে আর শেষটা। বাঁকা হাসে উজান। শেষটাও যে এখন আমার হাতেই হয়েছে, হতেই হতো, তাই না? কি বলো তুমি শায়র? তোমার নামেই যে আমার নাম। তুমি গায়ে ঐশ্বর্যের চাদর জড়িয়ে মানুষকে বিভ্রান্ত করো, আটকে রাখো নিজের মায়া ধরে, অথচ ওই রূপ ও মোহে আটকে তারা ভুলে যায় তোমার অতলে কত শত হিংস্র প্রাণীর বসবাস। তেমনটা কি আমি নই? সমুদ্রের ঠান্ডা বাতাস এসে উজানের কানে ফিসফিস করে বলে, তুমি যে এক ইন্দ্রজাল। তোমার ভিতরকার উন্মত্ততা, প্রেম, ভালোবাসা তোমাকে আজকের শায়রে পরিণত করেছে। তুমি যে শায়রের প্রতিরূপ মানুষ্য শায়র। হাসলো উজান। সে তৃপ্ত শায়রের জবাবে সে যা শুনতে চেয়েছে ঠিক সেটাই শুনেছে। মন খুলে হাসলো সে। আকাশের চাঁদটাও আজ তার সাথে হাসি বিনিময় করছে। কত বছর পর এই সুখের হাসি তার ঠোঁট ছুলো, গুনতে পারবে না উজান, চায়ও না। এই হাসি তার ঠোঁটে লেগে থাকুক মৃত্যুর আগ পর্যন্ত, লেগে থাকুক যতটা দিন কিরণ নামক প্রণয়নী তার সাথে আছে।